নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, একটা সন্তান সে যখন ধীরে ধীরে বড় হয় এবং তারপরে তার নির্দিষ্ট যে ফোকাস, কেরিয়ার, সেই জায়গাটা যখন সে উপনীত হয়, অর্থাৎ একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মা বাবার কাছে সব থেকে আদরের হয় নিশ্চয়, এবং তারপরে সে তার পড়াশোনা, তারপরে আহ, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তার এডুকেশনের জায়গা কমপ্লিট করা, এটা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। এবং সেটা বাবা মার কাছে যেমন গুরুত্ব রয়েছে, এবং সেক্ষেত্রে সে যখন তার নিজের জায়গা পাবে তখন তার কাছেও সেই গুরুত্ব রয়েছে, অর্থাৎ সে সন্তানেরও একটা গুরুত্ব রয়েছে। কীরকম? কারণ বিশেষ করে একটা সন্তান যখন এডুকেশনের জায়গায় সবে শুরু করবে, তার চতুর্থ ভাব দেয়। কারণ ওই চতুর্থ ভাবের সঙ্গে কানেকশন থাকে। আমরা বলি না, একটা জন্মছকের চতুর্থ ভাব তার পড়াশোনার জায়গা, তার এডুকেশনের জায়গা দেয়, এবং তার সঙ্গে সঙ্গে তার মাতৃস্থানীয় জায়গা অর্থাৎ মায়ের জায়গা দেয়। তাই ওতপ্রোতভাবে মায়ের সঙ্গে কিন্তু তার পড়াশোনার জায়গা একটা সন্তানের অনেক কিছু ডিপেন্ড করে। সেই জন্য চতুর্থ ভাবের গুরুত্ব রয়েছে একটা সন্তানের কাছে সব থেকে বেশি, এবং সেটা জীবনের প্রথম স্টেজ। তাই এই চতুর্থ ভাব কোনো রকমে পীড়িত হলে সেই সকল জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে বাধা তৈরি হয়। এটা একটা জায়গা। এবং দেখুন, চতুর্থর পরেও কিন্তু দেখবেন অনেক জাতক জাতিকার চতুর্থ ভাব ভালো বলে তার এডুকেশনের জায়গা নো ডাউট খুব ভালো। কারণ চতুর্থর আবার একাদশ, চতুর্থের সাকসেসের জায়গা, সেটাকে বলা হয় দ্বিতীয় ভাব। তাহলে একটা জাতক জাতিকার দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব যদি ভালো থাকে, তাহলে সে জীবনে তার একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত তার পড়াশোনার জায়গা খুব ভালো করতে পারে। আমরা তো বলি সাধারণত হায়ার সেকেন্ডারি পর্যন্ত খুব ভালো জায়গা তৈরি হয় একটা জাতক জাতিকার যদি ফোর্থ হাউস ভালো থাকে এবং সেকেন্ড হাউস ভালো থাকে। কিন্তু তারপরের রেঞ্জ কি আছে, তারপরের স্টেজগুলো কোন জায়গার থেকে কানেক্ট হয়, তারপরের যে রেঞ্জ, তারপরের যে স্টেপ, সেটার ওপর গুরুত্ব রয়েছে আরও অপরিসীম। কারণ সেটার উপর ডিপেন্ড করবে তার কেরিয়ারের জায়গাটা। সেই জন্য দেখবেন যে অনেক জাতক জাতিকার তার হায়ার সেকেন্ডারি পাশ করার পর তার বিভিন্ন কোন লাইনে সে যাবে আগামী দিনে, তার সেই জায়গাটাকে সিলেকশন হয়ে যায়। সে কোন বিষয়ের ওপর আগামী দিনে তার কেরিয়ারটাকে প্রতিষ্ঠা করাবে, সেটার জন্য সে কিন্তু সেই জায়গা থেকে সেইভাবে গুরুত্ব দিয়ে সেই বিষয়টার ওপর কিন্তু জোর দেয়। তাহলে এই জায়গাগুলো আপনার জন্মছক, আপনার সন্তানের জন্মছকের কি কানেকশন রয়েছে, সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্ব। কারণ চতুর্থ ভাবের জায়গা থেকে আপনি আপনার সন্তানকে একটা ভালো প্রাইমারি স্টেজ বলুন বা হায়ার সেকেন্ডারি স্টেজ পর্যন্ত বলুন ভালো পড়াশোনা করাতে পারলেন। তারপরে যে হায়ার স্টাডির জন্য যে জায়গাটার দরকার, যে ভাবের কানেকশন দরকার, সেটাও কিন্তু অবশ্যই তার জন্মছকের পঞ্চম ভাব কানেক্টেড থাকতে হবে। তার জন্মছকের পঞ্চম ভাব আমাদের নেটাল চার্টে রবির স্থান দেখা যায়। আর তার জন্মছকের পঞ্চম ভাব কোথায় রয়েছে, কোন কানেকশানে রয়েছে, সেটা খুব গুরুত্ব। যদি পঞ্চম ভাব যদি কোনো দুস্থানের সঙ্গে কানেকশন পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকার দেখা গেল যে তার ওই লেভেল পর্যন্ত, হয়তো হায়ার সেকেন্ডারি তারপরে একটা স্টেজ পর্যন্ত পড়াশোনা হওয়ার পর বাধা তৈরি হয়ে যায়, সে পড়াশোনা করতে পারে না, লাস্টে গিয়ে সে কন্টিনিউ করতে পারলো না বলে সে অন্য কিছুর দিকে ঝোঁক নিয়ে নেয়। তাহলে এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা বারবার বলি কেন, যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক যেমন তৈরি হয়, এবং সেই জন্মছকের সঠিক দিশা আপনি যদি পান, সঠিক গাইডলাইন যদি আপনি জীবনে পান, তাহলে কিন্তু আপনার যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পৌঁছাতে পারবেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক জন্মছক নিয়ে আসছে তার কেরিয়ারের বিষয়ে, তার হবে কি না, কিন্তু তার দেখলাম যে যে নিয়ে পড়াশোনা করেছে সেটা যদি অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা, তার যে জন্মছকের যে কানেকশান, সে দেখা গেলো যে একটা নর্মাল, সে কমার্স নিয়ে পড়াশোনা করে সে অন্য কিছু ব্যবসার দিকে যাচ্ছে, কিন্তু তার দেখা যাচ্ছে খুব ভালো একটা জায়গা ছিল অটোমোবাইলের রিলেটেড জায়গা, কিন্তু সেটা তাকে কেউ সেইভাবে গাইডই করেনি। তাহলে তার ক্ষেত্রে সে সেই গাইডটাই পায়নি, তার দিশাটাই পায়নি,
তার জন্য কিন্তু আজকের এই জায়গা। তাহলে এইগুলো আমি বারবার সেই জন্যই বলি, একটা জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে যদি আপনি সঠিক গাইড পেতে পারেন, সঠিক যদি আপনাকে গাইড দেওয়া যায়, তাহলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সেই জন্য আপনার পঞ্চম ভাব যদি ভালো হয় এবং আপনার ভাগ্যস্থান, যেটাকে আমাকে বলা হয় নবম ভাব, এই 9th হাউসের কানেকশান এবং 5th হাউসের কানেকশানের সঙ্গে যদি কানেক্ট হয়ে যায়, তাহলে আপনি হায়ার এডুকেশন করতে পারেন। এবং সেই হায়ার এডুকেশন আপনি কোথায় করবেন? আপনার জন্মস্থানের কাছে? আপনি জন্মস্থান যে আপনার যে দেশে, সেই দেশেই থাকবেন, না বিদেশে থাকবেন? এগুলোরও কিন্তু কানেকশান দেয়। তাহলে ওই পঞ্চম নবমের সঙ্গে যদি দ্বাদশের কানেকশান পেয়ে যায়, তাহলে বলা হয় যে তার হায়ার স্টাডি সে করবে, সে বিদেশে করবে। এইটা কানেকশান দেয়। আবার কখনো কখনো দেখা গেলো পঞ্চম নবমের সঙ্গে কানেকশান রয়েছে, কিন্তু একাদশের কানেকশানটা, সেই একাদশপতি কোথায় দুস্থানে গিয়ে কানেকশান পাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তার জীবনে বাধা থাকবে। অর্থাৎ সে হায়ার স্টাডি করছে ঠিকই, কিন্তু তার বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাকে হায়ার স্টাডির জায়গায় নিয়ে যেতে হচ্ছে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান, আমি তো বারবার বলি যে জন্মছকের আমাদের 100% কেউই পাবেন না। আপনাকে সেই জায়গাগুলোকে রিকভারি করতে হবে এবং সেগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে করতে হবে। একটা জাতক জাতিকা দেখা গেলো সে তার পড়াশোনা সে করেছে, কিন্তু তার অ্যাকচুয়াল যে পড়াশোনা, তার দেখা গেলো যে মেডিকেল রিলেটেড পড়াশোনা সে করেছে, কিন্তু তার হয়তো ছিল কোনো বিশেষ করে এডুকেশন রিলেটেড কোনো জায়গা, সে এডুকেশনে সে মাস্টারি চাকরি করতে পারতো খুব ভালো জায়গায়, সেটা করলো না। সে করলো কি না, হেলথ কেয়ার রিলেটেড কোনো কিছুর মধ্যে যুক্ত হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, তার জন্মছকের কানেকশান। সেই জন্য বলা হচ্ছে একটা জাতক জাতিকার সে হেলথ কেয়ার রিলেটেড জায়গায় যাবে নাকি, হেলথ কেয়ার বলতে ব্যাচেলার ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, এটাও আবার টেকনোলজির জায়গা থাকলো, আবার তার সঙ্গে সঙ্গে মেডিকেলের কানেকশান হয়ে থাকলো। জন্মছকের সেই কানেকশানগুলো দিচ্ছে কিনা দেখতে হবে। কারণ যে বিষয়টা পড়াশোনা করছেন তার দশম ভাব কি বলছে, কারণ আমাদের প্রত্যেকের জীবনের দশম ভাব খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি কি কর্ম করবেন, কোন বিষয়টা আপনার জন্য ভালো, সেই কর্মযোগটার সঙ্গে সেটা কানেকশান পাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আপনি দেখা গেলো যে বিষয়ে কর্ম করতে চাইছেন সেটা নিয়ে যদি আপনি বর্তমানে পড়াশোনা করেন, তাহলে আপনার ক্ষেত্রে সেই জায়গাটার কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনার কর্মযোগ আলাদা আছে, পড়াশোনাটা করলেন বা বিষয়টা যে বিষয়টার ওপর আপনি দিনের পর দিন আপনি পড়াশোনা করছেন, সেটা পুরো আলাদা হয়ে গেল, তখন কিন্তু পরে গিয়ে দেখা যায় অন্য রকম হয়ে যাবে। কারণ আপনার মন মানসিকতা পুরো পরিবর্তন হয়ে যাবে, কারণ আপনি যে উদ্যোগ নিয়ে কর্মটা করবেন সেটা করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে সেই সমস্যাটা, সেই কর্মক্ষেত্রের সমস্যাটা আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে এবং ফ্যামিলির সঙ্গে সেটা কানেক্ট হয়ে যাবে। তাই কর্মক্ষেত্রের সমস্যা বাড়িতে নিয়ে এসে দেখবেন যে একটা ঝামেলার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সেইটা যাতে না হয়, তাই বলছে হেলথ কেয়ার রিলেটেড জায়গা আপনার ক্ষেত্রে ভালো আছে না, ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা আপনার ভালো আছে না, মিডিয়া বা কমিউনিকেশন রিলেটেড জায়গা আপনার জন্য ভালো আছে, কোন জায়গাটা আপনার জন্য ভালো আছে। আবার ইনফরমেশন টেকনোলজি সেটাও একটা বিষয়, সেটাও একটা কানেকশান রয়েছে, বা এমনি জাস্ট টেকনোলজি রিলেটেড জায়গা, কোনটা আপনার জন্য ভালো। টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি এই দুটোর কানেকশান, টেকনোলজি সম্পূর্ণটা ডিপেন্ড করবে আপনার মঙ্গল গ্রহ বা শনি গ্রহ বা আপনার দশম ভাবের সঙ্গে এরা কিভাবে কানেকশান পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে টেকনোলজির উপর আপনার বেস বা আপনার ক্ষেত্রে যে স্টাডিগুলো করবেন সেটার উপর ডিপেন্ড করবে। আর যদি ইনফরমেশন টেকনোলজি, সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দশম ভাবের সঙ্গে আপনার রাহুর কানেকশান অবশ্যই দেখতে হবে, সেটা সেই কানেকশান পাচ্ছে কিনা, বা শনির কানেকশান পাচ্ছে কিনা। কারণ শনি আপনার ক্ষেত্রে যে কোনো টেকনোলজিকে কানেক্ট করে, কারণ আপনার মধ্যে কতটা ধৈর্যশীল জায়গা রয়েছে, আপনার মধ্যে কত ধৈর্য আছে, সেটা ডিপেন্ড করবে ওই শনি গ্রহের ওপর। কারণ যে কোনো টেকনোলজি, যে কোনো ইনফরমেশন রিলেটেড জায়গা, সেটা আপনার ক্ষেত্রে যত স্থায়িত্ব থাকবে, যত ধৈর্য থাকবে, তত আপনি সেটাকে ডেভেলপ করতে পারবেন
এবং সেই শনি গ্রহটা সেই দশম ভাবের সঙ্গে কিভাবে কানেকশন পাচ্ছে সেটার ওপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে সেই ইনফরমেশন টেকনোলজি বা অটোমোবাইল টেকনোলজি বা এই ধরনের টেকনোলজি রিলেটেড জায়গা আপনার ক্ষেত্রে ভালো হবে কিনা। যদি হেলথ কেয়ার রিলেটেড যান তাহলে সেক্ষেত্রে মঙ্গল শুক্রের কানেকশানগুলো থাকতে হবে দশম ভাবের সঙ্গে, না হলে আপনি হেলথ রিলেটেড জায়গা পাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রের অবস্থান, কারণ চন্দ্র অবশ্যই সেবামূলক কর্মের মধ্যে যুক্ত করে একটা মানুষকে, তাই ওই দশম ভাবের সঙ্গে সেইগুলোর কানেকশান পাচ্ছে কিনা দেখতে হবে। না হলে কিন্তু আপনার ওই হেলথ কেয়ার রিলেটেড আপনি পড়াশোনা করলেন, কিন্তু আলটিমেটলি আপনার দেখা গেলো পরে গিয়ে আপনি কোনো রকমের সেলস মার্কেটিংয়ের মধ্যে যুক্ত হয়ে গেলেন। তাহলে এই জায়গা, সেই জন্য ভুল পড়াশোনা করলেন, ভুল চাকরির দিকে চলে গেলেন। সেই জাতক জাতিকা সাধারণত কিন্তু মানসিকভাবে তার স্যাটিসফ্যাকশান কোনোভাবে আসে না, তার মধ্যে কিন্তু দিনের পর দিন কষ্ট, দুঃখ, বেদনা এগুলো থেকেই যায়। তাই পড়াশোনা যখন করছে, পড়াশোনা একটা জাতক জাতিকা যে আগামী দিনে কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করবে সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণভাবে তার দশম ভাব কী কানেকশান পাচ্ছে সেটা কিন্তু দেখে বিচার করে তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া, এটাই সঠিক গাইডলাইন। কিন্তু অনেক সময় দেখবেন যে অনেক জাতক জাতিকারা বন্ধুরা এই বিষয় নিয়েছে, আমাকে এই বিষয় নিয়েই পড়াশোনা করতে হবে, দেখা গেলো তার আদেও সেই বিষয়টা যুক্তিযুক্ত না। বন্ধুরা দেখা গেলো যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, আমাকেও সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, এবং এটা নিতে গিয়ে দেখা গেলো যে অনেক জাতক জাতিকারা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে তারা কিন্তু পড়াশোনাটা ছেড়ে দিতে বাধ্য হয় বা এক বছরের এয়ার লস করতে বাধ্য হয়। তাহলে এই জায়গাগুলো যাতে না হয় তার জন্য কিন্তু আবার মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পর থেকে অনেকে আবার চেষ্টা করে যে কোনো রকমের ডিপ্লোমা কোর্স করে কোনো কর্মের জন্য নিযুক্ত হয়ে যাওয়া। তাহলে এগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশানের ওপর। সেই জন্য যেমন বললাম মেকানিক্যাল লাইন, অটোমোবাইল রিলেটেড এইসব জায়গাগুলো আপনার ক্ষেত্রে সেই জন্মছকের কানেকশান আছে কিনা, এবং মানে যেটাকে বলা হচ্ছে খুব লেটেস্ট টেকনোলজি রয়েছে, টেকনোলজির মধ্যে আপনি যাবেন, কিন্তু লেটেস্ট টেকনোলজি কী আছে, যেমন আগে বিগত দিনে যেমন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং একটা জায়গা ছিল খুব ভালো, এবং এরপরে যেটা আসছে ইভি ইলেকট্রিক ভেহিকেলস এবং তার যে টেকনোলজি রয়েছে, আগামী দিনে টোটাল দেখবেন যে এখন পেট্রোলের গাড়ি, ডিজেলের গাড়ি দেখছেন, আগামী দিনে কিন্তু প্রচুর সংখ্যায় ইলেকট্রিকের গাড়ি চলে আসবে। আগামী দিনে ডিজেলের যে প্রাইভেট গাড়িগুলো প্রায় বন্ধের দিকে কিন্তু যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে যে আগামী দিনে আপনার লেটেস্ট কি টেকনোলজি আসছে সেটার ওপর বেস করে আপনার পড়াশোনার জায়গা কী আছে, তাহলে সেই জায়গাগুলো করতে হবে। এবং এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রিকের বিভিন্ন ধরনের যে টেকনোলজিগুলো বা ইলেকট্রনিক্স যে টেকনোলজিগুলো রয়েছে সেটার ক্ষেত্রেও আপনার যোগাযোগ আছে কিনা, আপনার ক্ষেত্রে সেই জন্মছকের কানেকশান আছে কিনা সেগুলো দেখতে হবে। কারণ একটা জাতক জাতিকা চাকরি পায় বা তার কেরিয়ারকে ভালো জায়গায় নিয়ে যেতে হলে তার ক্ষেত্রে সেই দ্বিতীয় ভাব এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব, তার সঙ্গে সঙ্গে দশম ভাব এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাহলে এই কানেকশানের পরিপ্রেক্ষিতে তার জন্মছকের যে নির্দিষ্ট গ্রহগুলো, যে গ্রহগুলো যারা আমরা পরিচালিত হই বা যে গ্রহগুলো আমাদের আগামী দিনের কর্মের জায়গায় নিয়ে যাবে, সেই গ্রহগুলো কোথায় কিভাবে অবস্থান করছে সেগুলো কিন্তু বিশেষ বিশেষ দেখার প্রয়োজন রয়েছে। অনেকে জাতক জাতিকা দেখবেন যে ফিনান্স রিলেটেড পড়াশোনা করে, যে একটা জাতক জাতিকা দেখা গেলো যে কোনো চার্টার্ড হতে পারে, কোনো একটা জাতক জাতিকা দেখা গেলো যে শেয়ার মার্কেটে একটা ভালো জায়গা হোল্ড করতে পারে, বা একটা জাতক জাতিকা তার ব্যাংকিং সেক্টরটা খুব ভালো রয়েছে, তাহলে তাকে সেই বিষয়টা নিয়ে যদি বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো করে তার নির্দিষ্ট পড়াশোনার পরে, তারপরে কিন্তু সে তার কেরিয়ার তৈরি করে নিতে পারে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। অনেক জাতক জাতিকা দেখবেন হসপিটালাইজ ম্যানেজমেন্ট, তা হসপিটালিটি ম্যানেজমেন্টের জায়গাটা যদি আপনার ক্ষেত্রে খুব ভালো থাকে তাহলে সেগুলোও আপনি করতে পারেন। সেটার জন্য আপনার ক্ষেত্রে বিভিন্ন যে ডিপ্লোমা কোর্সগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন। আপনার ক্ষেত্রে কি, আপনি যদি সঠিকভাবে গাইড না পান, আপনার জন্মছক একটা কানেকশন রয়েছে,
এবং সেটা আপনাকে ইঙ্গিত করে দেওয়া হলো যে আপনার এই বিষয়টার ওপর আপনি পড়াশোনা করুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেখানে কোর্সটা করবেন সেটা তাদের অবশ্যই উপদেশ দেবেন যে আমার এই বিষয়টার আপনি আগামী দিনে আমাকে ডেভেলপ করতে হবে, এবং সেই জন্য কোন কোর্সটা গেলে পারে আপনার ভালো হবে, তাহলে সেই ডিপার্টমেন্ট আপনাকে কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেবে। এবং আপনাকেও সেটা তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার মনোযোগ, আপনার কর্মের জায়গা, আপনার ক্ষেত্রে সেই পরিশ্রম, এগুলো কিন্তু ডিপেন্ড করবে। এবং একটা জাতক জাতিকা দেখা গেলো যে এইগুলো সবগুলোই নাই, বললাম না, ঠিক আছে, কোনো জাতক জাতিকার টেকনোলজির জায়গা রয়েছে, কারোর ইনফরমেশন টেকনোলজি, কারোর ক্ষেত্রে ইলেকট্রিক টেকনোলজি, কারোর ক্ষেত্রে সফটওয়্যার রিলেটেড টেকনোলজি, কারোর ক্ষেত্রে হসপিটালিটির জায়গা, কারোর ক্ষেত্রে ম্যানেজমেন্টের জায়গা, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে ল রিলেটেড জায়গা, লিগাল সাইড, সেগুলোও রয়েছে। এখন তো প্রচুর খুব কম বয়সী ছেলে মেয়ে তারা কিন্তু লিগাল জায়গায় খুব ভীষণভাবে কিন্তু কিন্তু তাদের এক্সপিরিয়েন্স দেখাচ্ছে। তাহলে এই জায়গাগুলো তাদের ক্ষেত্রে আছে, আপনার ক্ষেত্রে আছে কি না, সেটার জন্য তার বিচার বিশ্লেষণ রয়েছে। সেই জন্মছকের লগ্নভাব এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের জন্মকুণ্ডলীর কানেকশান, তার সঙ্গে সঙ্গে D10 D9-এর কানেকশান কি আছে, এগুলো দেখে বিচার করে বলে দেওয়া যায় যে এই জাতক জাতিকা এই দিক দিয়ে তার তার ভালো জায়গা রয়েছে। আবার কোনো কোনো জাতক জাতিকা দেখা গেলো যে যে ডিপ্লোমা কোর্স যেটা বিউটি এবং বিউটি রিলেটেড বা স্কিন রিলেটেড কোনো কিছু করতে পারে, স্কিন বা হেয়ার রিলেটেড কোনো ডিপ্লোমা কোর্স করতে পারে, সেক্ষেত্রেও তার কিন্তু ভালো জায়গা রয়েছে, যেটা সম্পূর্ণটা বলা হয় বিউটি রিলেটেড। তাহলে এই জায়গাগুলো যদি আপনার ক্ষেত্রে থাকে তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে ইনকামের জায়গা শুরু করতে পারেন। কিন্তু সর্বপ্রথম আমি বারবার বলি, তার বেসিক অর্থাৎ তার যে পড়াশোনার জায়গা, তাকে কিন্তু হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনা বা তার পরবর্তীতে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার জায়গা কিন্তু রয়েছে। তাকে এই জায়গাটা তৈরি করার পর এই ডিপ্লোমা কোর্সগুলোতে গেলে পারে তার উন্নতি করতে পারবে, এবং বিগত দিনের যে জায়গাগুলো আসবে এবং পরবর্তীতে যে জায়গাগুলো পাবেন সেগুলো কিন্তু দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে আপনার কেরিয়ারের সঙ্গে। তাই একটা জাতক জাতিকার এই যে বিষয়টা বললাম খুব সহজ না, কিন্তু বিষয়টা যেমন বললাম, একটা জাতক জাতিকা তাকেও পরিশ্রম করতে হবে, তাকেও সঠিক যেমন গাইড করতে হবে, তাকে সঠিকভাবে তার পথ দেখাতে হবে, এবং এটার জন্য যদি কোনো রকমের গ্রহ নক্ষত্র কোথাও যদি ডিস্টার্ব থাকে তাহলে তার জন্য তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে এবং একটা জীবনের তার নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য ছুঁয়ে দিতে পারে। তাই কারোর জন্মছকে যে এই কানেকশানটা রয়েছে, কিন্তু নবম ভাব দেখা যাচ্ছে যে পীড়িত হয়ে গেছে। এই নবম ভাব পীড়িত থাকার জন্য তার এডুকেশন সেক্টর দেখা গেলো যে হায়ার স্টাডি পর্যন্ত তার যেতে পারবে না, মাঝপথে কোথায় না ব্রেক করে যাবে নবম ভাব পীড়িত হলে। তাহলে সেগুলোর তার প্রতিকার প্রতিবিধান আছে। আবার তার সঙ্গে সঙ্গে একটা জাতক জাতিকার দেখা যাচ্ছে যে 5th হাউস কোনো নেগেটিভ গ্রহ কানেক্টেড হয়ে আছে, তাহলে সেই জাতক জাতিকা দেখা গেলো যে তার হায়ার স্টাডির ক্ষেত্রে একটা লেভেল পর্যন্ত পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করেছে, সে হায়ার সেকেন্ডারি বলুন বা মাধ্যমিক পর্যন্ত ভালো রেজাল্ট করেছে, তারপরে গিয়ে তার পড়াশোনার জায়গা ব্রেক করে গেছে কি না, অসৎ সঙ্গ মিশে গিয়ে, অসৎ বন্ধুদের সঙ্গে মিশে গিয়ে তার কেরিয়ারটাকে একদম নষ্ট করে ফেলেছে। তাহলে এই জায়গাগুলো একটা জাতক জাতিকার চলে আসে তার ওই জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে। একটা জাতক জাতিকা তার দেখা গেলো এডুকেশন জায়গাটা খুব ভালো ছিল, খুব ভালোভাবে সে এডুকেশনের জায়গাটা ফুলফিল করেছে, কিন্তু চাকরি পেতে গিয়ে তার বারংবার বাধা তৈরি হচ্ছে। সে হয়তো ভালো একটা কিছু কোর্স কমপ্লিট করেছে, সেটা হতে পারে তার মেডিকেল লাইনে, হতে পারে তার মেকানিক্যাল লাইনে, হতে পারে তার অটোমোবাইল রিলেটেড, হতে পারে তার ফিনান্স রিলেটেড, হতে পারে সে কোনো হসপিটালিটি ম্যানেজমেন্ট রিলেটেড, আবার হতে পারে সে তার কোনো বিউটি রিলেটেড, কিন্তু তার কেরিয়ারটাকে দাঁড় করাতে পারছে না, যেটাতেই হাত দিচ্ছে সবটাই ব্রেক করে যাচ্ছে, সাকসেসটা পাচ্ছে না।
এরকমও হয়। তাহলে এই যে কেন হচ্ছে, তার জন্য কিন্তু তার গ্রহ নক্ষত্র, আবার বলছি দায়ী। আমি তো বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্ম ছক তৈরি হয়ে আছে। সেই জন্য কোথায় কিভাবে কানেকশান, কারণ একটা জাতক জাতিকার সাকসেসের মূলে কিন্তু তার একাদশ ভাব ডিপেন্ড করে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা বলি না শাপিত দোষ, যদি একটা জাতক জাতিকার শাপিত দোষ থাকে তাহলে লাস্টে গিয়ে হবে না কাজটা। অনেক জাতক জাতিকা দেখবেন তার এডুকেশনের জায়গা কোনো দিন সে কোনো রকমের সমস্যায় পড়েনি, সে ভালো রেজাল্ট করতে করতে এসছে, কিন্তু সে কোনো কেরিয়ারে প্রবেশ করার ক্ষেত্রে সে বারংবার সেক্ষেত্রে ব্রেক করে যাচ্ছে এবং তার মধ্যে আস্তে আস্তে হতাশার জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং সেই হতাশার কারণে হয়তো মানুষের সঙ্গে একটা মিসবিহেভিয়ার করছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে তার জন্মছকের ওই কানেকশান যেটা শাপিত দোষ হয়ে আছে। তাহলে তার প্রতিকার প্রতিবিধান কি করিয়েছেন? যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন। তার প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন বলি। একটা জাতক জাতিকার দেখা গেল গ্রহণ দোষ হয়ে আছে, গ্রহণ দোষ, পড়াশোনার জায়গাটা ভালো করেছে, কিন্তু তার উপদেশ নিয়ে তার বন্ধুরাও খুব ভালো জায়গায় ভালো রেজাল্ট করে ফেলেছে, সে হয়তো তারা চাকরিও করছে, কিন্তু যার আছে গ্রহণ দোষ তার প্রতিভাকে কাজে লাগাতে পারছে না, কারণ তার গ্রহণ দোষ রয়েছে, তার কোয়ালিটি রয়েছে, তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে কিন্তু কাজে লাগিয়ে তার চাকরির জীবনে সে ভালো জায়গায় রেজাল্ট পাচ্ছে না। বন্ধুরা ভালো জায়গায় চলে গেছে, সে একই জায়গায় পড়ে আছে। তাহলে এই ধরনের হতাশাগ্রস্ত কিছু দোষ রয়েছে যার জন্য আপনার হওয়া কাজে বাধা হবে। আর আপনারা তো কালসর্পযোগ তো প্রচুর শুনেছেন, কিন্তু কালসর্পযোগও কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে, ভালোও হতে পারে। কতটা খারাপ হবে? আপনার জন্মছকের কানেকশান যদি এইগুলো থাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবং দেখুন, প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনি যদি সঠিক পান, আমি বারবার এটাই বলে থাকি, তাহলে আপনি আপনার জীবনের সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবং বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তাদের সঠিক গাইড করা হয়েছে, তাদের সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়েছে এবং আজকের জায়গায় দাঁড়িয়ে তারা খুব ভালো রয়েছে, তারা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। একসময় খুব খারাপ সময়ের মধ্যে দিয়েই সাধারণত মানুষ তাদের সমস্যার জন্যই তারা আসে, কিন্তু সেই সমস্যার সমাধান হয়েছে এবং বর্তমানে যে ভালো রয়েছে তাদের মুখ থেকেই শুনতে পারবেন। এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা কিন্তু বলেও থাকে, আমার যে সময়গুলো প্রোগ্রামগুলো হয় দেখবেন তারা বলে যে সত্যি আমি এখন ভালো রয়েছে। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া পাবেন, সোমবার ব্যারাকপুর, এবং সোমবারে কিন্তু সেকেন্ড হাফে আপনারা শ্রীরামপুর চেম্বার রয়েছে, মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে এবং বুধবার করে কিন্তু হাওড়া ময়দানে চেম্বার রয়েছে। তাছাড়া বাইরেও কিন্তু চেম্বার থাকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার আপনারা পাবেন হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত, শনিবার কিন্তু বাইরে চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ। তাই যে চেম্বারেই আসুন না কেন বুকিং নাম্বারে একবার ফোন করে নেবেন এবং কখন আসতে হবে সেটা জেনে নেবেন। আর বিগত দিনে যারা এসেছিল তাদের কাছ থেকে শুনুন যে তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। শুনতে থাকুন এবং দেখতে থাকুন তারা কতটা ভালো জায়গায় বর্তমানে রয়েছে তাদের মুখ থেকে। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা,
তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তো তারপর মা আমায় নিয়ে আসে, আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস
সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন।
নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী।